আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের মানুষকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা, একসাথে কাজ করার অঙ্গীকার। প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ, ভিড় বাড়ছে ট্রেন ও বাসে, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। ঈদের টানা 9 দিনের ছুটির আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন, খোলা থাকবে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা। রাজধানীর রাজাবাজারে ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে হামলা, লুটপাট ও বাসা ভাঙচুরের অভিযোগ ভাড়াটিয়ার। মামলা হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 150 বছরের পুরনো মসজিদ ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বাধা দেয় ভূমিদাতার বাড়িতে হামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমাদের সম্পর্ক জোরদার করার সাথে সাথে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করতে পারব। চীনের রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার জিং জুয়েশেং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। দেশটির হাইনান প্রদেশের বোয়াও স্টেট গেস্ট হাউসে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই স্থানে চীনের রফতানি আমদানি ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 4 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল চীনে যান প্রধান উপদেষ্টা। ঈদের লম্বা ছুটিতে উৎসবে মাততে গ্রামের পথে ছুটছেন ঢাকার মানুষ। রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালগুলোতে তাই ঘরমুখ মানুষের ভিড় বাড়ছে গত কয়েকদিনের তুলনায়। রেল ও বাস কর্তৃপক্ষ মনে করছে আজ ও কাল সবচেয়ে বেশি যাত্রী ঢাকা ছাড়বেন। সকালে কমলাপুর রেলওয়ে থেকে সময় মতোই ছেড়ে গেছে সব ট্রেন। এ নিয়ে স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বলেছেন, টিকিট পেতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ট্রেনে ঈদ যাত্রায় এখনও তেমন একটা শিডিউল বিপর্যয় হয়নি। গ্রামের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই বাড়ি ফেরা। এছাড়া গাবতলীর বাস টার্মিনালেও মানুষের চাপ বেড়েছে। আজ সড়ক মহাসড়ক আগের তুলনায় ভালো হওয়ায় বাসেও ঈদ যাত্রা এবার ভালো হচ্ছে বলে মনে করছেন যাত্রীরা। এ পর্যন্ত মহাসড়কে বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি বলেও জানান বাস কর্তৃপক্ষ। তবে এখনও বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ আছে যাত্রীদের মধ্যে। ঈদ মানেই তো সবার সাথে একসাথে আনন্দ করা, তাই আমরা বাড়িতে যাই। চেকিং করলো, তাদের যথাযথ ব্যবস্থাপনা সবকিছুই ভালো। এখন মোটামুটি স্বস্তির সাথেই দেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ঈদের আনন্দ, পরিবারের সবার সাথে ঈদ করবো একসাথে, এটাই তো আনন্দ। সে জার্নিটা যদি কষ্টও হয় তবুও কিছু মনে হয় না, তবে ওভারঅল সবকিছু ভালোই হচ্ছে আর কি। বাসার সাথে ঈদ করার মতো তো আনন্দদায়ক কিছু হইতে পারে না। বাসার মানুষজনের বাবা আম্মুর সাথে ঈদ করার মতো আনন্দদায়ক কিছু আর তো থাকতে পারে না। নিজের কাছের মানুষদের সাথে ঈদ কাটানোর জন্যই আসলে মূলত যাওয়া। এইটা তো না গেলে আসলে মিস করব। দর্শক, ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের খোঁজ খবর নিয়ে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। এখন সরাসরি কথা বলছি তার সাথে। আদ্দিন, আজ তো যাত্রীর চাপ বেড়েছে রেল স্টেশন এবং বাস টার্মিনালে, তো এখন আপনি কেমন দেখছেন ঈদ যাত্রা, আর সেই সাথে যাত্রীরা কি বলছেন? আপনি জানেন যে এখন ঈদের দিন আর খুব বেশি বাকি নেই। 26শে মার্চ চলে গেছে, একটা লম্বা ছুটির শুরু হচ্ছে। আজকের দিনটা অনেকেই ঢাকার মধ্যে
অফিস আদালত করবেন, জরুরি প্রয়োজনীয় কাজ করবেন। কেউ যারা কর্মক্ষেত্রে রয়েছেন, বিশেষ করে কর্মজীবীরা, তারা কিছুটা অর্ধেক বেলায় কাজকর্ম করবেন, কিন্তু এরপরেই মূলত চাপটা সবচেয়ে বেশি হবে। তবে অন্য যে কোনো দিনের তুলনায় আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে এবং অন্য যে বাস টার্মিনালগুলো রয়েছে, একই সঙ্গে রেলওয়ে স্টেশনগুলোতে অনেক বেশি মানুষের উপস্থিতি বেড়েছে। এদের বেশিরভাগের একটা বড় অংশই আমরা জানি যে আপনার আগে থেকে শুরু করেছেন যাত্রা। এবারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া থেকে অনেক আগে থেকে এই যাত্রা শুরু হয়েছে। তবে এখানে আমরা যেটা দেখছি যে এই গাবতলী বাস টার্মিনাল এই অংশটাতে যারা একরকম তাৎক্ষণিক টিকিট করে যাতায়াতের চিন্তা ভাবনা করছেন, তারা মূলত এই জায়গাটাতে বেশি ভিড় করেন। বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে টিকিট বিক্রির বিষয়টা আমরা খেয়াল করি যে অনলাইনে টিকিট কেনার কারণে অনেকগুলো সিটি আগে থেকে, অর্থাৎ বেশিরভাগ সিটি আগে থেকে কেনা হয়ে থাকে, যে কারণে বাস যেখান থেকে ছাড়ে সেখানে মূল প্রেশারটা দেখা যায়। আর এখানকার যে অংশটা আছে সেটা মূলত দেখা যায় যে তাৎক্ষণিকভাবে এসে টিকিট করে যাচ্ছেন। রমজান মাস, সকালের দিকে একটু প্রেশার তুলনামূলকভাবে কম, অন্য দিনের তুলনায় বেশি। ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার বা বিকেলের পরে, অর্থাৎ অফিস করে সবচেয়ে বেশি প্রেশারটা আজকে থেকেই শুরু হতে পারে। আর আপনি জানেন যে ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন যেটাকে বলা হয়, সেখানে মানুষের উপস্থিতি আজকে অন্য যে কোনো দিনের তুলনায় বেশি। কেননা অনেকেই টিকিট করতে গিয়ে বিপাকে পড়েন, সেই জন্য আগেভাগেই টিকিট করার কারণে কেউ হয়তো সন্ধ্যায় যেতে চান কিন্তু সকালে টিকিট পেয়েছেন, এই কারণে যেতে হচ্ছে, নানাভাবে ব্যবস্থা করে তারা যাচ্ছেন। এই কারণে সকাল থেকে ওই প্রেশারটা রেল স্টেশনগুলোতে দেখা গেছে এবং যাত্রীরা বলছেন যে মোটামুটি অন্য যে কোনো বারের তুলনায় এখন পর্যন্ত ঈদযাত্রা ব্যাপক স্বস্তির। এর মধ্যে আমরা দেখেছি যেটা কালোবাজারির অভিযোগে অবৈধভাবে টিকিট কেনা এবং সেটাকে বিক্রি করার অভিযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী বাস টার্মিনাল সহ অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে নিরাপত্তা যে কর্মী যারা রয়েছে, পুলিশ সহ র্যাব, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, তারা তৎপর আছেন। আশা করা যাচ্ছে যে কোনো অবস্থাতেই যেন সাধারণ যারা যাত্রী ঈদ করতে যেতে চান, ঘরমুখ মানুষ প্রিয়জনের সঙ্গে আনন্দ করতে চান, তাদের ঈদ যাত্রা ভালো করতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং ভালো হবে বলা যায়। তোহা, ইয়াদ্দিন, আপনাকে ধন্যবাদ। আসন্ন ঈদের টানা 9 দিনের ছুটির আগে আজ শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। এই ছুটি শেষে ব্যাংক খুলবে 6 এপ্রিল। এর মধ্যে আগামী শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। তবে ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। আগে ঈদ উল ফিতরের ছুটি থাকত সাধারণত 3 দিন, এবার তা বাড়িয়ে 5 দিন করা হয়েছে। এতে আগে পিছে 2 দফা সাপ্তাহিক ছুটি পড়ায় ঈদের ছুটির তালিকা লম্বা হয়েছে। ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিটেন্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং কাজ আজ করা যাবে। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। ভাড়াটিয়াকে না জানিয়ে ফ্ল্যাট মালিক কর্তৃক বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায়। এই ঘটনায় ফ্ল্যাট মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হলেও আটক হয়নি কোনো আসামি। অসহযোগিতার অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও। তরিক ইসলামের রিপোর্ট। রোজা মাসের দিন এভাবে হস্তনস্ত করে একটা লোককে জোরপূর্বক বাইর করে দেওয়া। 82 বছরের হাসমাতুল্লাহ পরিবার নিয়ে দীর্ঘ 12 বছর ধরে ভাড়া থাকেন রাজধানীর পূর্ব রাজাবাজারের এই বাসায়। ভুক্তভোগীদের অভিযোগ 13 মার্চ দুপুর 1টার দিকে ফ্ল্যাট মালিক 2 ভাই সাইদুল হক ও সরওয়ারুল হক সহ কয়েকজন অবৈধভাবে প্রবেশ করে ভাড়াটিয়া হাসমাতুল্লাহর ফ্ল্যাটে। সেখানে আত্মীয়কে জিম্মি করে লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ কোটি টাকার মালামাল। গ্যারেজে ফেলে রাখা হয় বাসার মূল্যবান জিনিসপত্র। আমি দরজা খুলে দিলাম, 2 জন লোক আমাকে হাত ধরে টেনে বের করে বলতেছে এই বাসায় কয়জন আছে। এই কথা বলে আমাকে ওনারা ধমক দিল যে বের হও, এই কথা বলে তারপরে তালা ভাঙলো, দরজার তালা ভেঙে নতুন তালা বসালো। তারপর আমাকে জোরপূর্বক মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে যে এখানে কিছু হয় নাই। 7Cর মালিক যিনি আছে উনি এই কিছু বাইরের থেকে লোক নিয়ে আসছে, কাজের লোক, আর এই মালগুলি ওনার যে পার্কিং আছে পার্কিং এর হেফাজতে মালগুলি রাখছে, কিন্তু অরিজিনালে যে মালের মালিক উনারা কিন্তু ছিলেন না ওই টাইমে। আমাদের কি মাল খোয়া টোয়া ক্ষতিপূরণ চাই আর আমাদেরকে বাইর করে দিছে জবরদস্তি করে।
এটার জন্য আমরা ব্যবস্থা চাই। এই ঘটনায় 16 মার্চ শেরেবাংলা নগর থানায় মামলা হলেও আটক হয়নি কোনো আসামি। প্রাথমিকভাবে আমরা অভিযোগটা সত্যতা পাওয়াতে মামলাটা থানায় রুজু করা হয়। আর একজন তদন্তকারী কর্মকর্তা ওনার নাম হচ্ছে সাব ইন্সপেক্টর মহেশ, তাকে এই মামলাটা তদন্তের জন্য নিযুক্ত করা হয়। আমি যদি এক মামলা নিয়ে বসে থাকি তাহলে তো কার্যক্রম চালাইতে পারবো না। এই জন্য তো আমার হ্যান্ডসগুলি কি কারণে অফিসার ইনচার্জ হচ্ছে প্রত্যেকে ইয়াগুলি ভাগ করে দিবে। তবে বাদীপক্ষের দাবি পুলিশের অসহযোগিতার কারণেই আটক হচ্ছে না আসামিরা। দুশ্চিন্তা আর দুর্ভোগে দিন পার করছেন মামলার বাদী ও তার পরিবার। মামলাটা নেওয়ার পর থেকে আজ 8 দিন পার হয়ে গেল প্রায় আজকে সহ, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো আসামি ধরার ব্যাপারে পুলিশের কোনো সহযোগিতা পাই নাই এবং আমি এটা নিয়ে খুব সন্দিহান যে আমি আসলে কিনা এই বিচার পাবো কিনা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 150 বছরের পুরনো এক মসজিদ ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। মসজিদটি ভাঙায় বাধা দেয় মসজিদের ভূমিদাতার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মসজিদ না ভাঙতে গ্রামবাসীকে সতর্ক করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে অবস্থিত বেতকান্দি পূর্ব ফকিরপাড়া কেন্দ্র জামে মসজিদ। মসজিদের আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন এই মসজিদে। মসজিদটি নির্মাণের জন্য প্রায় 150 বছর আগে 3% জমি দান করেন আজিজুল হক আকন নামে এক ব্যক্তি। পরবর্তীতে আজিজুল হকের ছেলে সিরাজুল হক আকন 1987 সালে জমিটি মসজিদের নামে ওয়াকফনামা করে দেন। এখন পুরাতন এই মসজিদটি ভাঙার ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্প্রতি মসজিদটি ভাঙতে যায় দুষ্কৃতিকারীরা। ছেলেপেলে যদি থানা অবজেকশন দিছে, তারা অফ করিয়ে দিছে যে তোমরা জানি ক্ষতি করো না, তাও এরা মানে নাই, এরা সবকিছু ভেঙে চুরি নিয়ে গেছে। আমরা চাই যে মসজিদ থাক। প্রাচীন এই মসজিদটি রক্ষায় এবং মসজিদের জমিদাতাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার বাড়ি ঘরে জানলা দরজা 10টার সময় এসে বাইরিয়া সেরিয়া ভেঙিয়া চুরিয়া আমি তো তরাইছে। বেলাল ফকির, ওই যে শাহিন, তারপরে বহুত মানুষ, 1-2 ভাঙে নাই, তো সমাজের লোক সবাই আসিল, এসে ভেঙে নিয়ে গেছে। মানে আমার বাড়িতে তো পুরুষ লোকজন কেউ নাই, আমি আমার শাশুড়ি আমার পোলাপান নিয়ে থাকি, ছোট ছোট পোলাপান, হেরা এসে হামলা করে। মসজিদটি ভাঙা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা স্থানীয়দের। ওরা যখন ভেঙে গেছে তারা তখন বাধা বিঘ্ন দিতেছে, না মসজিদটা ভাঙা দেবে না, তাহলে আমরা এখন এত টাকা কোথায় পাবো? আমরা মসজিদ নিজেরা ঘোরা নিজেরা ভাঙতে পারি না, এটা পরিবর্তন করতেছি। যে জায়গা আমাদের লোকজন ধরে না, রাস্তাঘাট নাই, ওই মসজিদ ওখানে একটা টিন শেড ঘর তুলে দেবে, বাকি ইট পালঙ্গ নিয়ে এসে এটা কাজে লাগাবে। এত টাকা তো যোগান দিতে পারবে না, এটা গরিব বাড়ছে জনগণ, সব গরিব মানুষ, এখানে যোগান দেওয়ার তো লোক এত নাই। কে এটা হলো মূল রহস্য, আর কিছু না। এখানে বাড়িঘর ভাঙ্গা এটা ঠিক হয় না। এর সমাধান হলো ওনারা যদি ওনারা চালাতে পারে তো চালাবে, সমস্যা নেই। প্রাচীন এই মসজিদটি রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে যশোরে মহান স্বাধীনতা দিবস পালন করল আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটির পাশ দিয়ে বয়ে চলা মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। উন্মুক্ত জলাশয় রক্ষা করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার পুলেরহাটে মুক্তেশ্বরী নদের পাশে অবস্থিত 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর স্বাধীনতা দিবসে প্রতিষ্ঠানটির উদ্যোগে নানা জাতের মাছের পোনা ছাড়া হয় মুক্তেশ্বরী নদে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা বেগম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক সহ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়েলফেয়ার সেন্টারের অন্যান্য কর্মকর্তারা। মহান স্বাধীনতা দিবসে এই ধরনের আয়োজন ব্যতিক্রমধর্মী এবং অনুকরণীয় বলে জানান অতিথিরা।
একই সাথে প্রতি বছরই এখানে মাছ অবমুক্ত করা হয় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা। এই স্বাধীনতা দিবসে 8 দিন সকিনা মেডিকেল কলেজ যে সুন্দর একটি প্রোগ্রাম হাতে নিয়েছে, নদীতে মৎস্য অবমুক্তকরণ, এর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করি এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। অতীতেও আমরা এভাবেই প্রতি বছর মাছ ছেড়েছি এই নদীতে। নদী খনন এবং মাছের উপযুক্ত পরিবেশ তৈরি করা যাতে মাছ সহজে এখানে বৃদ্ধি হইতে পারে। তো যেটা পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হইতে পারে। আমরা স্বাস্থ্য ঝুঁকি এবং জলজ পরিবেশের কথা চিন্তা করে প্রতি বছরই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাছ অবমুক্তকরণ প্রোগ্রাম করি আমরা। পোনা অবমুক্তকরণ ছাড়াও 8 দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার গ্যালারিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে হারের পর স্বস্তির এক জয় পেল অজিঙ্ক্য রাহানের দল। টস হেরে গৌহাটিতে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 151 রান সংগ্রহ করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান সংগ্রহ করেন ধৌরব জুরেল। কলকাতার বোলারদের মধ্যে বরুণ, মঈন, বিভব ও হর্ষিত রানা 2টি করে উইকেট তুলে দেন। জবাবে কেকেআর 15 বল হাতে রেখে 2 উইকেটে 153 রান তুলে জয় নিশ্চিত করে। 70 রানে 2 উইকেট হারানোর পর আর কোনো বিপর্যয় ঘটতে দেননি কুইন্টন ডিকক ও অঙ্গকুয়েশী রঘুবংশী। ম্যাচ ছড়া ডিকক 61 বলে 97 রানে অপরাজিত থাকেন, রঘুবংশী অপরাজিত থাকেন 22 রানে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের মানুষকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা, একসাথে কাজ করার অঙ্গীকার। প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, ভিড় বাড়ছে ট্রেন ও বাসে, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। ঈদের টানা 9 দিনের ছুটির আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন, খোলা থাকবে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা। রাজধানীর রাজাবাজারে ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে হামলা, লুটপাট ও বাসা ভাঙচুরের অভিযোগ ভাড়াটিয়ার। মামলা হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 150 বছরের পুরনো মসজিদ ভাঙাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে উত্তেজনা, বাধা দেয় ভূমিদাতার বাড়িতে হামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।